মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সকাল ৮:৩০টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যদের ট্রাইব্যুনাল ১-এ এই আদেশ দেন। এছাড়া গুমের অভিযোগ করা দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর গত বছরের ১৮ ও ১৯ জুলাই রামপুরে গণহত্যা চালানোর অভিযোগে করা মামলায় শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনা সহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদেরকে কোন কারাগারে রাখা হবে তা কর্তৃপক্ষ নির্ধারণ করবে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আসলে ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে যে নির্দেশ দিয়েছে সেটা সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। সকাল ৭টার একটু পরে কিন্তু এই ১৫ জন যে সেনা কর্মকর্তা রয়েছেন গুম ও খুনের মামলা, ৩টি মামলার তাদেরকে নিয়ে আসা হয় এই ট্রাইব্যুনালে একটি বিশেষ প্রিজন ভ্যানে, যেটি আগে বলেছি যে একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয় ট্রাইব্যুনালে। এবং ৮টার কিছুক্ষণ পরেই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। সেখানে ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান রয়েছেন তিনি সহ তিনজনের যে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ সেখানে একটি আদেশ দেন। সেই আদেশে বলা হয় যে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করার নির্দেশ, এবং যে ৩টি মামলা রয়েছে তার মধ্যে গুম ও বিচার বহির্ভূত যে ২টি মামলা, সেই দুই মামলায় ১৩ জন যে এই যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেনা কর্মকর্তা, তাদেরকে আসলে ২০ এই যে মামলা, এই মামলা দুটিতে ২০ পরবর্তী যে কার্যক্রম সেটি ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এবং আরেকটি যেটি রামপুরায় হত্যা মামলা, ২৮ জনকে হত্যা মামলা, সেখানে ২ জন এখন আজকে আনা হয়েছে ২ জনকে। সেই ২ জন কর্মকর্তাকে কিন্তু যে আদেশটা দেওয়া হয়েছে সেটি ৫ নভেম্বর পরবর্তী এই মামলার কার্যক্রম ট্রাইব্যুনালে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তো এই যে ২টি মামলায় ১৫ জন, এই ৩টি মামলায় ১৫ জন রয়েছেন, তাদের মধ্যে আমি যদি নাম এবং পদবি ধরে বলতে চাই তাহলে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তোফায়েল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল মোহাম্মদ সরোয়ার বিন কাশেম, কর্নেল এ.কে.এম. আজাদ, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিক, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবির মাজহার সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদানুল ইসলাম এবং মেজর রাফাত বিন আল মুন। এই যে ১৫ জন, এই ১৫ জনটি ৩টি মামলা, যেটি গুম ও খুনের মামলায় রয়েছেন, তাদেরকে আজকে আনা হয়েছে ১৩ জনকে, এবং যে বাকি যে মামলাটি রয়েছে একটি খুনের মামলা রামপুরায়, সেটিতে ২ জনকে আজকে আনা হয়েছে এবং তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার পর কিন্তু চিফ প্রসিকিউটর কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে তাদেরকে আসলে কোন কারাগারে রাখা হবে সেটি সরকার বা কারা কর্তৃপক্ষ তাদের বিষয় তারা করবেন। এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন তারা যে এই ট্রাইব্যুনালে এসে হাজির হয়েছেন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখেছেন, সে কারণে কিন্তু তিনি ধন্যবাদও জানিয়েছেন। এই যে ১৫ জন রয়েছেন, এই ১৫ জনের মধ্যে কিন্তু যেটি বলেছি গুম ও খুনের মামলায় সেটি ২০ জানুয়ারি পরবর্তী তারিখ আসলে ঘোষণা করা হয়েছে, এবং আরেকটি মামলার যেটি বলছিলাম যে খুনের মামলা, সেটি ৫ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। তো এই দুটি মামলায় কিন্তু ১৫ জন যে আনা হয়েছে তারা কিন্তু একটু আগে বা আমরা ঘণ্টাখানেক আগে তাদেরকে আসলে এই আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে যাওয়া হয়। এবং এই আজকে তাদেরকে আনার আগে থেকেই আমরা দেখেছিলাম যে এইখানে
ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল। আপনি জানেন যে এই সেনা কর্মকর্তাদের যে ট্রাইব্যুনালে আসলে এই প্রথম কিন্তু তাদেরকে আসলে কোনো সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে আসলে এই মামলাটি করা হয়েছে এবং সেখানে বিচার কাজ চলছে। যে কারণে আসলে আজকে ট্রাইব্যুনালের আশেপাশে সব জায়গায় কিন্তু আমরা দেখেছি ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব থেকে শুরু করে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মোতায়েন ছিল এবং কড়া নিরাপত্তায় কিন্তু তাদেরকে আনা হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই যে 15 জনকে আনানো হয়েছে, এখানে কিন্তু 3টি যে মামলা, সেই 3টি মামলায় কিন্তু মোট 34 জন আসামি। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, তারিক সিদ্দিকী রয়েছেন, সহ 34 জন কিন্তু এই 3টি মামলায় মোট আসামি করা হয়েছে এবং সেই আসামিদের যারা পলাতক রয়েছেন, সেই পলাতক আসামিদের ব্যাপারেও কিন্তু একটা আদেশ আজকে দেওয়া হয়েছে। তাদেরকে আসলে 29 অক্টোবরের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদেরকে হাজির হওয়ার কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তো পরবর্তী যে কার্যক্রম যেটি বলেছি যে 20 নভেম্বর এবং 5 নভেম্বর দুটি দিন কিন্তু আজকে ধার্য করা হয়েছে। সেই দুটি দিনে কিন্তু তাদের মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে। একটু জানিয়ে রাখি, এই মামলাটি আসলে করা হয় গত 8 তারিখে। সেখানে কিন্তু আসলে 8 তারিখে করার পরে সেই মামলাটি ওই দিনকেই কিন্তু আসলে যারা রয়েছেন তাদেরকে হাজির হওয়ার নির্দেশনা ছিলেন। এই মামলায় যারা রয়েছেন, আসামি রয়েছেন, তাদেরকে হাজির হওয়ার কিন্তু বা তাদেরকে আত্মসমর্পণ করার কথা কিন্তু আজকে ছিল এবং সেখানে আমরা দেখেছি 15 জন সেনা সদস্য যারা আগে সেনা দপ্তর থেকে একটি ব্রিফিংয়ে বলা হয়েছিল তাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছে এবং সেখানে একটি বিশেষ কারাগার সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে সেনা সদর একটি বিশেষ কারাগারে তাদেরকে রাখা হয়েছিল এবং সেখান থেকেই আজকে সকালে তাদেরকে আনা হয়েছে। তো আমরা দেখেছি গুম যারা এই অভিযোগগুলো করেছেন, এই যে গুমের যে অভিযোগ, সেখানে দুটি মামলায় কিন্তু মোট 9টি অভিযোগ করা হয়েছে এবং আর যে খুনের মামলা, সেইটিতে আসলে খুনের মামলা 6টি অভিযোগ রয়েছে। তো এই যে অভিযোগগুলো রয়েছে, এই অভিযোগগুলো নিয়ে অবশ্যই পরবর্তীতে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ দুজনেই সেগুলো যারা সাক্ষী রয়েছেন তাদেরকে হাজির করা হবে। সব মিলিয়ে একটি যে কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া, সেটি শুরু হয়ে গেল এবং এই যেটা বলছি যে এই যে আজকে জানা হয়েছে, এখানে কিন্তু করা নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু বলয়ের মধ্য দিয়ে তাদেরকে আনা হয়েছিল। এবং আরেকটু জানিয়ে রাখি যে ট্রাইব্যুনালে যে হাজির করা সেনা কর্মকর্তার মধ্যে যে আমি নাম এবং পদবি বলেছি, যদি একটু শর্ট করে বলি যে তাদের মধ্যে একজন মেজর জেনারেল রয়েছে, 6 জন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছে, 4 জন কর্নেল রয়েছে, 3 জন লেফটেন্যান্ট কর্নেল ও 1 জন মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। আর এই কিছুক্ষণ আগে কিন্তু যারা অভিযোগগুলো এনেছিলেন, যারা এই গুমের শিকার হয়েছেন, সেই অনেকেই কিন্তু এই আদালতে ছিলেন এবং তারা গণমাধ্যমের সাথে কথা বলেন। তারা খুবই স্বস্তি প্রকাশ করেছেন যে এই রকম একটি মামলা ট্রাইব্যুনালে হয়েছে এবং সেই মামলায় বিচার কাজও শুরু হয়েছে। তারা আশাও প্রকাশ করছেন, যে প্রত্যাশাও করছেন যে এই মামলার সঠিক ন্যায় বিচার তারা পাবেন এবং তারা সেই ন্যায় বিচারও প্রত্যাশা করছেন আদালতের কাছে। তো আমার কাছে এই ছিল এই আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইসলাম আরিফ। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে জামায়াত ইসলামীর 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বিকেল 5টার ওই বৈঠকে নেতৃত্ব দেবেন জামায়াত ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। উত্তরের সীমান্তবর্তী জেলা শহর নওগাঁ প্রতিদিন সকাল শুরু হয় শহরবাসীর যানজটের মধ্য দিয়ে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তীব্র যানজটে নাকাল শহরবাসী ও পথচারীরা। এ যেন অভ্যাসে পরিণত হয়েছে শহরবাসীর। স্থানীয়দের অভিযোগ, অব্যবস্থাপনার কারণে শহরের প্রাণকেন্দ্রেই যানজট এখন নিত্যসঙ্গী। দিন দিন লম্বা হচ্ছে ব্যাটারি চালিত অটোজট। নওগাঁ থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট।
নওগাঁ পৌরসভার তথ্যমতে নওগাঁ শহরের মোট আয়তন ৩৮.৪২ বর্গ কিলোমিটার। ছোট এই শহরে পৌরসভার লাইসেন্সধারী ইজি বাইক রয়েছে প্রায় ৫,০০০, আর শহরে অটোরিকশা চলাচল করছে প্রায় ৩০,০০০, যা এই শহরের রাস্তাগুলোর ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি। শহরে ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য নেই কোনো নির্ধারিত স্ট্যান্ড, ফলে রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হয় যানজট। যানবাহনের কারণে রাস্তা পারাপার হওয়ার জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। রাস্তার দুপাশে ফুটপাথ দখল করে সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দোকান পরিচালনা করেন। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন পথচারীরা। রিক্সা তো এগুলা অবৈধভাবে চলাচল করতেছে এবং তারা যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা নির্দিষ্টভাবে মানে কীভাবে চলতে নিয়মকানুন, রোডের নিয়মকানুনে দেয় না। জনসংখ্যা বাড়ছে, তার সাথে সাথে পাল্লা দিয়ে ইজি বাইক বাড়ছে, চলাচল করতে পারে না, স্কুলগামী ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে যেতে পারে না। এটা সব নিয়ে একটা পৌরসভা একটা জটিল অবস্থায় আছে। যানজট নিরসনে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা। তবে প্রশাসক বলছেন অটোরিকশার সাথে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ জড়িত, ফলে তা নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগছে। হিউজ মানুষের জীবন জীবিকা এটার সাথে জড়িত, যার কারণে ড্রাস্টিক্যাল কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। আমরা খুব ধীরে ধীরে এটার মোবাইল কোর্ট বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করছি। যানজট নিরসনে সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। নওগাঁর যে একটাই রোড, মেইন রোড, এই রোডটা 4 লেন বিশিষ্ট হচ্ছে। এটা হয়ে যাওয়ার পরে আমার বিশ্বাস যে আমাদের নওগাঁ শহর যানজটমুক্ত হয়ে যাবে। নওগাঁ শহরের এই যানজট এখন একটি স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে, তাই দ্রুত সংকট সমাধানের দাবি নওগাঁবাসীর। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। সাতক্ষীরায় কালীগঞ্জের সরকারি খাল ইজারা নামিয়ে বাঁধ নির্মাণ করে অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, খালে বাঁধ নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ, ফলে ক্ষতির মুখে পড়েছে ২,০০০ বিঘারও বেশি ফসলি জমি। এতে স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়েছেন অন্তত ২০,০০০ মানুষ। যদিও খালটি পৈতৃক সম্পত্তি বলে দাবি করা হচ্ছে। প্রতিনিধি ফয়সুল হক বাবুর তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর তালতলায় ৩০০ বছরের প্রাচীন খাল এটি। এই তালতলি খালটি এ অঞ্চলের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম, যা সীমান্তবর্তী ইছামতি ও কালিন্দী নদীতে গিয়ে মিশেছে। কিন্তু স্থানীয় কয়েকজন প্রভাবশালী সরকারের কাছ থেকে ইজারা নেয়ার নামে এই খালের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত করছে। ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে এটি প্রায় মৃত খালে পরিণত হয়েছে। আমাদের ফসল ফলতে পারে না, আমাদের বাড়ির পানি পর্যন্ত সত্যি পারে না। আমাদের এই খালে জন্য সব চাষে ব্রিকেটে দিয়ে রেখেছে। বর্ষা হইলে এই পানি ঠিকঠাক মতো সরে না, যার কারণে এখানে ধান চাষও ঠিকঠাক মতো করা যায় না। এই ৫ তারিখের পরের থেকে আবার যে যার মতো ব্যারিকেড দিয়ে এই খাল পুনরায় আবার তারা ভোগ করতেছে। স্থানীয়দের অভিযোগ, খালে অবৈধ বাঁধ নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে মৎস্য খামারগুলো পানির সংকটে ভোগে, আর বর্ষায় জমিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোটি টাকার ক্ষতির পাশাপাশি হুমকির মুখে পড়েছে মানুষের জীবিকা ও পরিবেশ। পানি বন্ধ হয়ে এখনো কিছু 2 একর ৬৬ শতক জায়গায় এখনো পর্যন্ত ধান রুইতে পারেনি। পাতা ফেলতে পারি না, চাষ করতে পারতেছি না। এখানে মাছের অনেক ক্ষতি হচ্ছে। আমরা অনতিবিলম্বে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের খালটি যেন অবমুক্ত হয়। তবে অভিযুক্তর দাবি, এখানে আগে কোনো খাল ছিল না। এই জায়গা সরকারের কাছ থেকে রেজিস্ট্রি মূলে ক্রয়কৃত রেকর্ডীয় সম্পত্তি। ১৯৬৭ সালে আমার পিতামহ মৃত আব্দুল গফফার এবং পিতা মৃত শেখ রহমত আলী, ওনারা দুজন সরকারের কাছ থেকে রেজিস্ট্রি মূলে বন্দোবস্ত হিসেবে ক্রয় করে। খালের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত চলছে। সব কাগজপত্র যাচাই শেষে প্রতিবেদন পাঠানো হবে বলে জানালেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। কালীগঞ্জবাসীর জন্য আমি এই জায়গাটা ফিজিক্যালি ভিজিট করলাম। সেই সাথে সাথে আমাদের যে ডকুমেন্টগুলো আছে, আমাদের ম্যাপ, খতিয়ান এবং কোর্টের যে রায়গুলো আছে এবং ইতিপূর্বে যে রায়গুলো হয়েছিল সেগুলো আমরা পর্যালোচনা করব। এরপর আমি আমার মতামত সহ প্রতিবেদনটা মন্ত্রণালয়ে প্রেরণ করব। সরকারি খাল দখলমুক্ত করে প্রাকৃতিক পানি প্রবাহ ফিরিয়ে দিতে না পারলে কৃষি ও পরিবেশ বড় বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মাদারীপুরের কালকিনি উপজেলায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কুণ্ডু বাড়ির মেলা। প্রতি বছর কালী পূজা ও দীপাবলি উপলক্ষে আয়োজন করা হয় এই মেলার।
ঢাকা বরিশাল মহাসড়কের পাশে গোপালপুরের প্রায় আধা কিলোমিটার জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রায় 233 বছর ধরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এই মেলাটি কুণ্ডুবাড়ির মেলা নামে পরিচিত। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ির মেলা। এবছর কালকিনি পৌরসভার তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনা ভাড়ায় দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এতে হাজার হাজার লোকের সমারোহ ঘটে। শুধু কুণ্ডুবাড়ি জুড়ে নয়, ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা থেকে গোপালপুর এলাকার দুপাশে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে বসে এই মেলা। কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্রের জন্য এই মেলা বিখ্যাত, যা এক সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে মেলায় আগত দোকানিরা বলছেন, দুদিনের মেলায় তাদের অনেক লোকসান গুনতে হবে। এ কারণে মেলার সময় আরও কয়েকদিন বাড়ানোর দাবি জানান তারা। কম বেশি বেচাকেনা টুকটাক চলতেছে, আর 2-1 দিন যদি বেশি হইতো তাহলে আমরা একটু লাভবান হইতাম। হয়তো বেচাকেনিটা একটু আগের মতো হবে না, যদি সময় পাইতাম দেখা যায় আরো ভালো হইতো। আসছি কিছু ফার্নিচার দেখতেছি, কিছু কসমেটিক কিনছি। প্রত্যেক বছরে এখানে অনেক আনন্দজনক ভাবে মা আসে, কালিমার পূজা হয়, এটা আমাদের খুব ভালো লাগে। স্থানীয়দের তথ্য মতে 1792 সালের কালী পূজা ও দীপাবলি উপলক্ষে দীননাথ কুণ্ডু ও মহেশ কুণ্ডু এই মেলার প্রবর্তন করেন। তাই কুণ্ডুদের বংশের নামানুসারে মেলার নাম হয় কুণ্ডুবাড়ির মেলা। বংশ পরম্পরায় প্রতি বছর এ মেলা আয়োজন করা হয়। দুদিনব্যাপী মেলার সার্বিক নিরাপত্তা শৃঙ্খলা ঠিক রাখতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের 4 স্তরের নিরাপত্তার জন্য কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এখানে আনসার ব্যাটালিয়ন, পুলিশ, র্যাব এবং আর্মি বাহিনী সকলে যৌথভাবে কাজ করবে। এখানে মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে কালকিনি পৌরসভা। সেক্ষেত্রে এখানে কোনো প্রকার ইজারা দেওয়া হয়নি, তাই এই বিশেষ পরিস্থিতিতে কোনো দোকানের কাছ থেকে কোনো প্রকার চাঁদা বা টোল আদায়ের সুযোগ নেই। যদি সেরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে সে প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবারে গ্রাম বাংলার খবর। বাংলাদেশের জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এরপর হবে গণভোট, এরপরে জাতীয় সনদের আইন ভিত্তি দিতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আব্দুল হালিম বলেন, এই জাতীয় সনদ ছাত্র জনতার প্রথম সফল, তবে এটি আইনি ভিত্তি না পেলে কোনো সুফল বয়ে আনবে না। এর জন্য জাতীয় সনদের আইনি ভিত্তি অবশ্যই জরুরি। তিনি বলেন, জাতীয় সনদে প্রস্তাবগুলোর সঙ্গে অধিকাংশ রাজনৈতিক দল একমত। এটি বাস্তবায়িত হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করা যায়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। মঙ্গলবার বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইত ইউনিয়নের চর কাশিমনগর গ্রামে বিন্নাবাইত ইউনিয়ন মহিলা দল ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার সম্পর্কে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ শেষে মহিলাদের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুরের শ্রীপুরে উপজেলার মাওনা ইউনিয়নে 2 নং চকপাড়া গ্রামে পিতার মৃত্যুর পর ভাতিজাকে জমি জমা থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়েছে। চাচা জসিম উদ্দিন দুলদুল ভাতিজার নামসহ প্রতিবেশীদের নামে শ্রীপুর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। সংবাদ সম্মেলনে হাসনাত বাড়ি তৌহিদ লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীদের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। এ সময় এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী শরীয়তপুর জেলা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার মনোনয়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নড়িয়া উপজেলা ভূমি অফিস এবং জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাসনিম বেগম, শরীয়তপুর জেলার সম্মানিত পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ আলম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির ক্ষমতায় আসলে সারা বাংলাদেশে অ্যাম্বুলেন্স আর কোথাও টল দিতে হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। 24 জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং উত্তরের মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক হাসপাতালে পৌঁছে দেওয়ার মানবিক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা 18 আসনের জনসাধারণের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজের মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃহত্তর উত্তরা এলাকার শতাধিক অ্যাম্বুলেন্স মালিক, চালক সহ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশে গাড়ি শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ বান্ধব গাড়ি বিপণনের তাগিদ দিলেন তারেক রিয়াজ খান। চট্টগ্রাম বায়েজিদ নাসিরাবাদে নাইট রাইডার মোটরসের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ক্রো ব্যান্ডেড ক্রেডিট কার্ড চালু ব্যাংকিং জগতে একটি আধুনিক ও নতুন মাত্রা যোগ করেছে, যা বিপণন ব্যবস্থাকে স্মার্ট ও সহজ করে তুলছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভনের শাহাবুদ্দিন রাজ, বারকোড স্বত্বাধিকারী মঞ্জুরুল হক মঞ্জু, নাইট রাইডার মোটরসের চেয়ারম্যান মাহবুবুল কবির খান শান্তনু, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর ওমর ফারুক ইউসুফ সহ নগরের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।